সেই রাতের একদম শেষ ভাগে হঠাৎ প্রচণ্ড গোলাগুলির শব্দে ঘুম ভাঙে রাজধানীর ধানমন্ডিবাসীর। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর তারপর ডেড স্টপ। আমিও ঘুমিয়ে আছি, হঠাৎ করে টেলিফোন মিস্ত্রি আমাকে ধাক্কা দিয়ে উঠালো, স্যার জলদি টেলিফোনে এসে ধরেন, প্রেসিডেন্ট সাহেব উপর থেকে আপনাকে কল করেছে। বঙ্গবন্ধু বললেন যে শ্রীনিবাস সাহেবের বাসায় আক্রমণ করছে দুষ্কৃতিকারীরা, জলদি পুলিশকে লাগায়। পুলিশের বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করি, কিন্তু কেউ যে, তখন তো অত্যন্ত ভোর, চারিদিকে অন্ধকার, বঙ্গবন্ধুর বাড়ির চারিদিকে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। তখন বঙ্গবন্ধু কিছুক্ষণ পরে নিচে নেমে আসলেন, উনিও লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি গায়ে এসে বললেন, কিরে তোর টেলিফোন লাগাতে বললাম, লাগালি না। উনি আমার হাত থেকে টেলিফোনটা নিলেন, নিয়ে উনি যখন বললেন, হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি, তখনই বেপরোয়া আমাদের রুম লক্ষ্য করে গুলি, মানে বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। বঙ্গবন্ধু তো টেলিফোনটা রেখে টেবিলে রেখে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে গুলি বন্ধ হয়ে যায়। উপর থেকে একটা কাজের ছেলে পাঞ্জাবি আর ওনার চশমাটা নিয়ে আসলো। উনি আমার কক্ষে দাঁড়িয়েই পাঞ্জাবিটা চশমাটা পরলেন। পরে উনি গাড়ি বারান্দায় এসে বললেন, এই পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে, তোমরা কি করো, বলে উনি উপরে উঠে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে কামাল ভাই নেমে আসলেন নিচে। ওই টেবিলের মাঝামাঝি হাত থেকে আমি বাইরে উঁকি মেরে দেখছিলাম যে ওখানে কী হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কামাল ভাই ওখান থেকে একটা জাম দিয়ে আমাদের ভিতরে চলে আসেন এবং ঠিক এমনভাবে আমার পায়ের পরে পড়েন যে আমার অর্ধেক বডি ওই টেবিলের নিচে আর বাকি পোর্শনটা বাইরে। ঘাতকরা কামাল ভাই বুক লক্ষ্য করে ব্যাস ফায়ার করলো। কামাল ভাইয়ের বুক ফুঁড়ে আমিও আহত হলাম, আর কামাল ভাই আমার পায়ের পরে স্তব্ধ হয়ে গেলেন। তখন ডিএসপি সাহেব উনি এসে কামাল ভাইয়ের বুকে নাকে হাত দিয়ে দেখে যে কামাল ভাই আর নাই। আমার নাকেও হাত দিয়ে দেখে যে না, আমার শ্বাস প্রশ্বাস চলছে। তখন উনি আমাকেও টানতে টানতে পাশের কক্ষে নিয়ে যান, পিছনের গেট দিয়ে বাইরে চলে আসে। ঠিক গেটে যেই মুহূর্তে এসছি আমরা, সেই মুহূর্তে দুজন আর্মি আমাদেরকে চুল ধরে তুলল। ওই ঘাতক দুজন বলল যে ঠিক আছে, লাইনে যেয়ে দাঁড়ান। হঠাৎ উপর থেকে চিৎকার শুরু করছে, পাইছি পাইছি বলে। বঙ্গবন্ধুর একটা কথা কণ্ঠ আমরা খুব বজ্রকণ্ঠ শুনতে পাই যে তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস। এরপরে ব্রাশ ফায়ার, বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পাইনি। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টক টকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। এর কিছুক্ষণ পরে রাসেল ওকে নামিয়ে নিয়ে এলো। রাসেল গান পয়েন্টে ছিল।
ও যখন দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, ও আমার একটা খেলার সাথে ছিল ও বাড়ি, আমারও কোনো ছোট ভাই বোন নাই, ওকে পেয়ে আমি অনেক তৃপ্ত হয়েছিলাম। আমি যতক্ষণ থাকতাম ও এসে আমার সাথে দুষ্টামি করতো, আমি দুষ্টামি করতাম, খেলতাম, মোটামুটি আমার একটা খেলার সাথী ছিল। ও আমার কাছে দৌড়ায় চলে এসে, ও যে গান পয়েন্টে আসছে সে কথা ভুলে দৌড়ায় এসে আমাকে ঝাঁপায় ধরছে যে ভাইয়া আমাকে মারবে না তো। আমাকে মারবে না যে করুণ সুরে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমি চোখের পানি রোধ করতে পারি না। আমি তাকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, না ভাইয়া তোমাকে মারবে না। ঘাতকরা ঠিক আমার চোখে পানি দেখে বললো, শুয়োরে বাচ্চা, হারাম খাইতে খাইতে মায়া করে। আরও জঘন্য ভাষায় গালাগালি এবং রাইফেলের বাট দিয়ে আমাকে সাংঘাতিক প্রভাব। আমার কাছ থেকে ছাড়াই নিয়ে গেটে যে পুলিশ বক্স, সেই পুলিশ বক্সে দিয়ে রাখলো রাসেলকে। ওখানেও খুব কান্নাকাটি করছিল, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। একজন ঘাতক আর একজন ঘাতককে বলল বোর্ড থেকে এসে, যা ওকে মায়ের কাছে দিয়ে। রাসেলকে নিয়ে গেল ভিতরে, ব্রাশ ফায়ার। শেষ রাসেলের হত্যাকাণ্ডটি ছিল ওই বাড়ির শেষ হত্যাকাণ্ড। ইতিহাসের এমন নৃশংসতার সময় দেশের রাজনীতির প্রেক্ষাপটে কি ঘটেছিল, কেমন পরিবর্তন এসেছিল পুরো রাষ্ট্রে? 15ই আগস্টেই 75-এর 15ই আগস্টেই হয়নি, তার ক্ষেত্র কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল অনেক দিন আগে থেকে, কারণ এটা ষড়যন্ত্রের পরিণতি। কিন্তু এটা বুঝতে হবে বঙ্গবন্ধুকে কিভাবে আইসোলেটেড একটা সিচুয়েশনের মধ্যে ফেলা যায়, বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তার চক্রান্ত কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের সমস্ত সামগ্রিক নেতৃত্বটাকে তিনি যেখানে একটা দিয়েছিলেন, কিংবা মনসুর আলী, কিংবা আমাদের কামরুজ্জামান সাহেব, অথবা সৈয়দ নজরুল ইসলাম, এরা যারা ছিলেন, তাদের থেকে কিন্তু ক্রমান্বয়ে বঙ্গবন্ধু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। এখানে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে যারা 71 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত সমস্ত সহযোগিতা করেছে পাক বাহিনীর, তারা কিন্তু অচিরেই বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেল। অতি দ্রুত তিনি তাদেরকে গ্রহণ করলেন কিভাবে, একটা ক্ষমাশীলতার সঙ্গে, কোনো কিছু না, তারা আর ভুল করেছে হয়তো এরকমভাবে, ওটা। কিন্তু ষড়যন্ত্রকারীরা আস্তে আস্তে তাদের পজিশনগুলো ঠিক করছিল। রাজনৈতিক প্রতিবন্ধকতাও ছিল সেখানে। জাসদের মতো একটা শক্তি দাঁড়িয়ে গেল। সব কিছু সত্ত্বেও জাসদ কিন্তু সেখানে বঙ্গবন্ধু বিরোধিতার নামে এক ধরনের ওই স্বাধীনতা বিরোধীদের যে শক্তিটা, তাদের ক্ষেত্রটাকেই কিন্তু অনেক সহজ করে দিল তাদের অনুপ্রবেশে। স্বাধীনতার পরে এখানে নকশাল রাজনীতি তীব্র আকার ধারণ করেছে। নকশাল আন্দোলনকে কিন্তু পাকিস্তানও সমর্থন করেছিল সেই সময়, চীন সমর্থন করেছিল যেহেতু। তার ফলে কিন্তু এক ধরনের এখানে একটা চেইন অফ আনরুলি সিচুয়েশন তৈরি হয়েছিল। এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ স্বাধীন হওয়ার ভেতর দিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী একটা নূতন জাগরণ সমস্ত এলাকায় সৃষ্টি হয়। এবং অন্যদিকে দক্ষিণ আমেরিকায় চিলির যে নতুন প্রগতিশীল সমাজতন্ত্র অভিমুখী নীতি নিয়ে পরিচালিত নতুন সরকার সালভাদর আলেন্দের নেতৃত্বে, সেটাও নতুন ইতিহাস সৃষ্টি করার পথে অগ্রসর হতে থাকে। সুতরাং আতঙ্কিত হয়ে তারা এই হত্যাকাণ্ডের একের পর এক অভিযান সেটা পরিকল্পনা করে। আমেরিকার তাবেদার নয় এবং একটু স্বাধীন ভূমিকা পালন করছে। এবং বিশেষ করে যদি তারা একটু সমাজতন্ত্র অভিমুখীর নীতি গ্রহণ করে, তাহলে পরে সেই এলাকার এবং বিশ্ব ভারসাম্যর পরিপ্রেক্ষিতে তারা এই ব্যক্তিগত গুপ্ত হত্যা করার পথ থেকেও তারা কোনোদিন পিছপা হয়নি। প্রো আমেরিকান নয়,
বা কমিউনিস্ট সরকার এসেনশিয়ালি মার্কিন বিরোধী সরকার। দেখা যায় যে তখন আমেরিকান মেশিনই এই সব ঘটনা ঘটানোর জন্য একটা অনুকূল আইনগতভাবে এবং এটা বাস্তবেও সিআইএ এই ধরনের ইনভলভমেন্টের মধ্যে ছিল, যেটা আমরা অন্যান্য জায়গা থেকে দেখতে পাই। সদ্য স্বাধীন বাংলাদেশ যখন গড়ার সময়, ঠিক সেই সময়টাতে এত বড় একটা ষড়যন্ত্র যে হতে পারে বা হচ্ছে, তার কোনো আঁচ কি কেউ পায়নি? যে আমি তখন ইত্তেফাকে ছিলাম, ওপেন সিক্রেট বলে কলামটি আমি লিখতাম। তো আমার এক বন্ধু প্রয়াত, তার নাম শাহাদাত চৌধুরী, এখন নামটা আমি বলি। শাহাদাত চৌধুরী আমাকে বলল যে তোর জন্য একটা মজার খবর আছে, টাটকা খবর আছে, একটা জায়গায় একটা মিটিং হচ্ছে, তুই যেতে পারবি কিনা, ওপেন সিক্রেটের বড় খোরাক। শাহাদাত চৌধুরী বিচিত্রার সম্পাদক, আমার ছোটবেলার বন্ধু। আমি বললাম যে যেতে পারবো। আমরা ক্যান্টনমেন্টের যে বাড়িতে গেলাম সেটা হচ্ছে মেজর ডালিমের বাড়ি। তো আমরা বসে থাকলাম লনের মধ্যে। সে সময় দেখলাম যে হঠাৎ ঘর থেকে বেরোলো কর্নেল ফারুক, কর্নেল রশিদ, শাহরিয়ার, এই সমস্ত যারা ঘাতক চক্র, নূর, প্রত্যেকেই সবাই প্রায় 8-10 জনের মতো সব বেরোলো ওখান থেকে। বেরিয়ে ডালিমের সঙ্গে পরিচয় করে দেওয়ার পরে ডালিম বলল যে এরকম, তখন ফারুক এসে বলল যে আপনি এসছেন, আপনি সাংবাদিক, আমি আপনাকে বলি বাংলাদেশে একটা হিস্ট্রি তৈরি হতে যাচ্ছে। সে বলল যে মানে শেখ মুজিবুর রহমানের নাম ধরে খুব কুৎসিতভাবে করে যে হি হ্যাজ নো রাইট টু লিভ, হি হ্যাজ নো রাইট টু রান দ্য কান্ট্রি। তো আমরা এটাকে পাল্টে দেব। রাত্রিবেলায় পুরো ঘটনাটি বর্ণনা করলাম এবং সেখানে একটা পরিষ্কার হেডিংও ছিল যে আমি মানে এখানে তরুণ যে সামরিক অফিসার তাদের চক্রান্ত হচ্ছে, হ্যাঁ, এবং একটি কু করার অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তরুণ অফিসাররা। সকালবেলায় আমি দেখলাম যে আমার লেখাটি ছাপা হয়নি। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার লেখা কেন ছাপা হলো না। বললেন যে তোমাকে আর লিখতে হবে না ওপেন সিক্রেট, এবং এটা অনেক কাণ্ড ঘটেছে। পরে আমি শুনলাম যে অনেক কাণ্ডই ঘটেছে এবং এটা ওদিক থেকে অনেকেই, মানে এটা তো তখন আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু জানেন যে হাউ অ্যান্ড হোয়াই ইট ওয়াজ স্টপড, মঞ্জু সাহেব জানেন। তো ওই লেখাটি বন্ধ হয়ে গেছিল। পরে তখন আমি খুব অধীর হয়ে গেলাম। আমি দেখলাম যে তো এভাবে তো কোনো রকমের সামাল দেওয়া যাবে না। তখন আমি চারিদিকে যোগাযোগ করার চেষ্টা করলাম যে কোনো রকমের যে বঙ্গবন্ধুর কাছে পৌঁছানো যায় কিনা যে একটা চক্রান্ত হতে যাচ্ছে, ষড়যন্ত্র হতে যাচ্ছে, কিন্তু আমি পৌঁছাতে পারি। ষড়যন্ত্রের আঁচ হয়তো বঙ্গবন্ধুও পেয়েছিলেন। শোনা যায় ভারতীয় গোয়েন্দা রয়ের পক্ষ থেকে সাবধানও করা হয়েছিল, কিন্তু সেসবে কান দেননি তিনি। তার অগাধ বিশ্বাস ছিল কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে না। বঙ্গবন্ধুর একটা গল্প ছিল এবং মৃত্যুর আগেও একাধিকবার তাকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, এবং সেই কথা তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে তোমার পার্টির নেতারা আমাকে সতর্ক করতে এসেছিল। তা আমি তাদেরকে কি বলেছি জানো? বলে তিনি বললেন যে আমি বলেছি যে কোনো বাঙালি আমাকে গুলি করতে পারবে না, হাত কেটে যাবে। দাদা, আপনারা আমাকে সতর্ক করতে আসছেন, আপনাদের নিয়েই বরঞ্চ আমি চিন্তিত, আপনারা একটু সতর্কভাবে থাকেন। এই মৃত্যুর 4-5 দিন আগে এই কথোপকথন, যার ফলে যে সাম্রাজ্যবাদ এবং শ্রেণী শত্রু যে কত ভয়ঙ্কর হতে পারে সেই জায়গাটায় বঙ্গবন্ধুর হয়তো একটু অস্পষ্টতা ছিল, এবং তিনি বাঙালির নেতা, সুতরাং এইখানে শ্রেণী বিভাজন অত তীব্র হবে না এবং শ্রেণী দ্বন্দ্ব অত তীব্র হবে না, এই ধরনের একটা মোহ হয়তো তার ভেতরে ছিল।
বঙ্গবন্ধুর এই বিশ্বাসকে ভুল প্রমাণ করে বাঙালি সেনাবাহিনীরই কুচক্রী কিছু সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। বঙ্গবন্ধুর হত্যা ইতিহাসের মর্মন্তুদ অধ্যায়। এই হত্যা সংক্রান্ত দলিলের দাবিদার বাঙালি জাতি। রাষ্ট্রকে, সরকারকে সে দাবি পূরণ করতে হবে। আর একটি বড় ব্যাপার হলো এই যে বড় ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্রের কথা বলছি, তার প্রমাণ তো ৭৫ পরবর্তী বাংলাদেশের গতিমুখ ফিরে গেল। বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল উল্টো পথে। যে মানুষটি না হলে বাংলাদেশের রাষ্ট্রীয় সত্তা অর্জন সম্ভব হতো না, অন্তত ৭১, সেই মানুষটিকেই বাঙালি হত্যা করল, স্বজন পরিজন সহ। এমনি বড় আকারের রাজনৈতিক হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়ত কিন্তু নেই। গানের আকুতির মতো কোমল হৃদয় ছিল না ওই ঘাতকদের। তারা নির্মমভাবে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, কাঁদিয়েছিল সারা বাংলাদেশকে। কেবল ক্ষমতার লোভ বা অভ্যুত্থান ঘটানোই উদ্দেশ্য ছিল না ঘাতকদের। যেমন করে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন, তাতে করে তাদের নির্মমতা ছাড়িয়ে যায় বিশ্বের অন্য অনেক হত্যাকাণ্ডকে। এদিন বেঁচে থাকলে কি করার কথা ছিল বঙ্গবন্ধুর? কথা ছিল রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার। যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজনীতি করেছেন, রাজনীতি করার দায়ে নিষিদ্ধ ছিলেন, সেখানেই যাবার কথা ছিল তার। সেই আগমন উপলক্ষে যেমন নাকি একটা উৎসাহ উদ্দীপনার পরিবেশ সর্বত্র সৃষ্টি হয়েছিল, 14ই আগস্ট কতগুলো ঘটনায় আমরা কিছুটা শঙ্কিত হয়ে পড়ি। সকাল 10:30 11টার দিকে আমার কাছে খবর আসে যে শামসুন্নাহার হলের গেটের পাশে একটা পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। তার ঘণ্টাখানেক পরে আমাদের কাছে খবর আসে গণিত বিভাগের টয়লেটে এবং আরেকটি জায়গায় 2টা গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। সুতরাং আমরা আরেকটু সচেতন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। সারা রাত ধরেই আমাদের এই সতর্কতা অভিযান পরিচালিত হতে থাকে। মধ্যরাতের দিকে আমাদের এই স্বেচ্ছাসেবক বাহিনীতে অনেকেই ছিল, তার ভেতরে শেখ কামালও ছিল, সদ্য বিবাহিত। তো সে এসে আমাকে বলল যে সেলিম ভাই, আমি তো অনেকবারই রাউন্ড দিলাম, তো বাসায় যাই, ভোরবেলা চলে আসবো। তখন বোধহয় রাত 1:30 2টার মতো সময়। আমার কেন যেন একবার মনে হলো যে মানা করি। পরে আবার আমি একটু চিন্তা করলাম যে মাত্র বিয়ে হয়েছে, আচ্ছা ঠিক আছে, তবে ওকে যাওয়ার অনুমতি দিয়ে একটা শর্ত বলে দিলাম যে কালকে বঙ্গবন্ধুর সঙ্গে আসতে পারবে না, তোমাকে আগে চলে আসতে হবে। তো এই শর্তে তাকে আমি যাওয়ার অনুমতি দিলাম। এখন আমার হয়তো একটু মনে দুঃখ হয় যে যদি আমি আর একটু নির্দয় হয়ে তাকে বলতাম যে না তুমি যেতে পারবে না, তাহলে পরে হয়তো তার জীবনটা রক্ষারও একটা ব্যবস্থা হতো। সেদিন ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আগে শেখ কামালের আশা না হলেও বাবার আগেই ঘাতকদের বুলেটে প্রাণ হারান তিনি। বাঙালি জাতির লড়াই সংগ্রামের তীর্থভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি বঙ্গবন্ধুর। 1954 সালে 4র্থ শ্রেণীর কর্মচারীরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলে সে সময়ের আইনের ছাত্র শেখ মুজিবুর রহমান তাতে সমর্থন দেন। এর অপরাধে বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ছাত্রত্ব প্রত্যাহার করে নিলেন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেন এবং বহিষ্কারের সাথে এই শর্ত যুক্ত করলেন যে তিনি যদি 15 টাকা জরিমানা দেন এবং অভিভাবক প্রত্যায়িত মুচলেখা দেন যে আমি আর এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকব না, তাহলে এই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া যেতে পারে।
এবং বঙ্গবন্ধুর সাথে আরও 3 জনকে বহিষ্কার করা হলো। বঙ্গবন্ধু এই বহিষ্কারাদেশ পাওয়ার পরে নীরবে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেলেন, জাতীয় রাজনীতিতে যুক্ত হলেন এবং পরবর্তীতে পুরোটি জীবন তিনি বাঙালির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা এই লক্ষ্যেই কাজ করে গেলেন। আজকে বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে, বঙ্গবন্ধু তো আর আমাদের মাঝে নেই, কিন্তু বঙ্গবন্ধুর অসাধারণ অবদান সেই বাংলাদেশে আমরা বসবাস করছি। এটা আমাদের দায়িত্ব এই ধরনের একটা অন্যায় সিদ্ধান্তকে প্রত্যাহার করে নেওয়া। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে সর্বসম্মতক্রমে এই বঙ্গবন্ধুর এই যে বহিষ্কারাদেশ, এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। নিষিদ্ধ সেই ক্যাম্পাসে রাষ্ট্রপতি হয়ে ফেরা হলো না বঙ্গবন্ধুর। লাশ হয়ে ফিরলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, ফিরলেন দুরন্ত শৈশবের মধুমতি নদী পাড়ের সবুজ শ্যামলে। দেখা যাচ্ছে হেলিকপ্টার আসতেছে, হেলিকপ্টার আসলে তো আমরা হতবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, হেলিকপ্টার এসে গেল। পরে আস্তে আস্তে ওখানে নামলো, থানার ওখানে নামার পরে ওরা সব দৌড়ে আসলো, আর্মিরা দৌড়ে আসলো। দৌড়ে আসার পরে ওই ওসি সাহেব ডাকলেন, পরে আমরা সব মিলে ধরলাম। তো আমরা মনে করলাম যে এই কফিনের ভিতরে সমস্ত লাশ বোধ হয়। পরে ঘাড়ে করি এই জায়গায় ব্রিজ ছিল, ব্রিজে ঘাড়ে করে এখানে নামালাম। নামার পরে এখন খুলতে পারিনি। তখন ওই যে আই বলি মিস্ত্রি, ওনাকে ডাকলাম, আস্তে কায়দা করি তালাশ করে উপাদান আনলাম। আমি আতুরা শ্রেণী এনে ওই ডালাটা উল্টো ফেলছি। প্রথম ডালাটা উল্টো হইয়ে দেখছি সাদা কাপড় দিয়ে ঢাকা। সাদা কাপড় সরানোর পরে ওনার মহির পরে গার পরে বরফ দেয়া, আর নিচে ওই সোয়ামিলির করাতের গুঁড়ি ওই দেয়া পিটিয়ে নিয়েছে। আর ওই রক্ত ওই হচ্ছে আপনার ওই বরফের পানি গলতেছে, ওর সাথে রক্ত ফোটা ফোটা বাড়িতে জড়ি জড়ি যাচ্ছে। তারপর কিছুক্ষণ পরে ওনার ছোট সাজিয়ে সাজিয়ে আইসে, এদের ছিল সাজিয়ে সাজিয়ে আসিয়া সাজিয়ে সাজিয়ে বলতেছে, তোরা আমার বাবারে মারিয়ে নিয়েছিস। ওরা গালাগালি দিয়ে বলতেছে উত্তর বাস্তারা, আর সেনাবাহিনীকে বলতেছে উত্তর বাস্তারা, তোরা আমার বাবার কি মারিয়ে নিয়ে আসিস, আমার খোকারে মারিয়ে নিয়ে আসিস। বাবা শেখ লুৎফুর রহমান আর মা সায়রা খাতুনের আদরের খোকা ঘাতকদের বুলেটে ঝাঁঝরা হয়ে শায়িত হলেন তাঁদেরই পাশে। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবই শেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। এই জঘন্য হত্যাকাণ্ডের পর প্রতিবাদ প্রতিরোধের কথা শোনা যায় না তেমন একটা। কিন্তু কেন? এমনটি কি হবার কথা ছিল? বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার ব্যাপারটি এত আকস্মিক সর্বত্র, এই জিনিসটা মানুষের কিন্তু হজম করতে কষ্ট হয়েছে। যেমন আকস্মিক 1971 সালের 25শে মার্চের যে ক্র্যাকডাউনটা, মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু ওইভাবে হয়নি, একটু দূরের থেকে প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু কাছাকাছি জায়গায় কিন্তু প্রতিক্রিয়া হয়নি। তো বঙ্গবন্ধুর ব্যাপারটি অনেকে কিন্তু এটার সম্পর্কে এটা আত্মস্থ করতে পারেনি। তারপরে যখন হয়েছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ছাত্র ইউনিয়ন কিন্তু প্রতিবাদ করেছে, উদীচী প্রতিবাদ করেছে, বিশেষ করে প্রগতিশীল মহল প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের অনেকেই তখন বিব্রত, এবং যারা সাংগঠনিক যে ইয়েটা করবেন, ক্ষেত্রটা প্রস্তুত করবেন, তাদের অনেককে তো বিশেষ করে ইয়েরা সাইড লাইনে চলে গেছেন। তাজউদ্দিন সাহেবের মতো লোক সাইড লাইনে, বাকি যারা ছিলেন শেখ মনির মতো লোক নিহত। অর্থাৎ তাজউদ্দিন সাহেবের বিরোধী যে শেখ মনি,
তাদের অংশটাও কিন্তু নিহত হয়েছে কিংবা বিভ্রান্ত হয়ে আত্মগোপন করেছে। তবে দেশের নানা জায়গায় ছোট বড় কয়েকটি প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। বিক্ষোভে ফেটে পড়েছিল কিশোরগঞ্জ। কিছু সাহসী তরুণ করেছিল প্রতিবাদ মিছিল। হঠাৎ একজন পনির বলে আমাদের ছাত্র ইউনিয়নের একজনের কর্মী, সে এসে ঘুরে আমাদেরকে ঘুম ভাঙাইলো যে এরকম রেডিওতে খবর হচ্ছে যে মুজিবকে হত্যা করা হয়েছে। তখনই আমরা হুড়মুড় করে উঠে আমরা সকলেই, আমাদের আড্ডার স্থান ওই প্রাক্তন ছাত্র ইউনিয়ন অফিস, এটা তখন পর্যন্ত আমরা সকাল বিকাল সেটাতে আসলে বসি। তো ওখানে আমরা আসলাম এবং একে একে সকলেই খবর পেয়ে নানা দিক থেকে, শহরের চতুর্দিক থেকে তারা এখানে এসে জমায়েত হয়। ন্যাপের কিছু লোকজন ছিল, কমিউনিস্ট পার্টির কিছু ছাত্রলীগের কিছু লোকজন ছিল, গোটা 30-35 এরকম হবে। তো যাই হোক, আমরা একমত হইলাম যে শেখ মুজিবুর রহমানকে মাইরা ফেলছে আমাদের, তাদের নেতৃত্বেই, তার নেতৃত্বেই এদের স্বাধীন হয়েছে, স্বাধীন পতাকাও পাইছি আমরা। অপরাধ যদি কত বিচার হইতো, ব্রুটালি কিল করে ফেলবে ফ্যামিলি সহ, এটা প্রতিবাদ করা উচিত, নাহলে আমরা জাতি হিসেবে আমরা কলঙ্কিত থাকবো। আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন বাসায় আসলে আমরা যোগাযোগ করলাম। 2-4 জনকে আমরা বাসায় পেয়েছি, অধিকাংশকে আমরা বাসায় পাই নাই। যে 2-4 জনকে পেয়েছি তার মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়া। কেউ কেউ বলল যে আমরা কাণ্ডজ্ঞানহীন, এরকম একটা অবস্থার মধ্যে মিছিলে তাদেরকে ডাকতেছি, মানে তাদেরকে নিয়ে বিপদে ফেলার জন্য। আর কেউ কেউ বলল যে বাবা তোমরা যুবক মানুষ, তোমরা যাও, কিন্তু আমাদের আসলে এখন রাস্তায় গিয়ে প্রতিবাদ করার মতো আসলে বয়স নেই, তো আমরা তোমাদের সমর্থনে আছি, তোমরা রাস্তায় গিয়ে বেরো। আমরা মিছিল করলাম, প্রকাশ্যে মিছিল করলাম, মানুষ হতবাক হয়ে দাঁড়াইছিল। ঠিক ঘৃণাও প্রকাশ করে নাই, আবার উচ্ছ্বাসও ছিল না। আসলে না, একটা মিছিল যাচ্ছে, কেউ হাততালি, হাসিমুসি, মানুষ খুব হয়ে গেছে আর কি। তো তখন একজন কেউ স্লোগান দিল যে মুজিব হত্যার, মেজর ডালিমের ঘোষণা, মানি না মানি না, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। এই স্লোগান দিয়ে আমরা তখন পূর্ব দিকে শহরের রওনা হলাম এবং সেখানে একরামপুর হয়ে, বড়বাজার হয়ে, তারপরে গেরাসুন্দরের পুল পার হয়ে আবার ছাত্র ইউনিয়ন অফিসে এসে আমরা মিছিল শেষ করলাম। প্রতিবাদী হয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও। অনেকেই তার সাথে যুক্ত হয়ে গড়ে তুলেছিল সশস্ত্র প্রতিরোধ। তাদেরই একজন ময়মনসিংহের বিশ্বজিৎ নন্দী। 2 দিন পরেই শুনছি যে কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করার জন্য সশস্ত্রভাবে যুদ্ধ ডাক দিয়েছেন। তা আমি ওই সংবাদ শোনার পরেই আমি মূলত কাদের সিদ্দিকীর সাথে যুক্ত হওয়ার জন্য যতভাবে পারি সংবাদ সংগ্রহ করে আমি চেষ্টা করছি। যেদিন সফল হয়েছি যে হয় এইভাবে তার কাছে যাওয়া যায়, আমি তখনই চলে গেছি তার কাছে। পরবর্তী 15ই আগস্ট উপলক্ষে আমাদের সেই সশস্ত্র বাহিনীটিকে নাম দেওয়া হয়েছিল যে জাতীয় মুক্তি বাহিনী। তার পক্ষ থেকে যে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশে হরতাল ডেকেছিলাম। তো এরই এক পর্যায়ে আমরা যেখানে ছিলাম সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ তারা আমাদেরকে ঘেরাও করে, তো আমরা আত্মসমর্পণ করিনি। সেখানে গুলি বিনিময় হয়েছে 10টা থেকে 3:30 পর্যন্ত। আমার সহযোগিতা বাসবন্ধু, তারা স্পট ডেড, থানা কর্তৃপক্ষ যেমন লাশ বহন করে সেইভাবে আমাকে নেওয়া হয়েছে। ওদের গাড়িতে যখন 2-3 কিলোমিটার দূরে ওদের গাড়িতে যখন উঠাইছে, তখন থেকে যে আমি একটু নড়াচড়া করি, এই তারা একটু কেয়ার নিছে, নিয়ে হাসপাতালে চিকিৎসা করছে। এখান থেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে আমাকে প্রায় 4.5 মাস সেখানে রেখে নানানভাবে নির্যাতন করছে, জিজ্ঞাসাবাদ করছে। তারপরে ওইখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে সরাসরি মার্শাল ল কোর্টের মাধ্যমে সেখানে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 8 বছর পার হয়েছে ফাঁসির ছেলেই। এই 8 বছরে 4 বার প্রেসিডেন্টের নির্দেশ গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকরী করার জন্য, বিচার রায়টা কার্যকরী করার জন্য। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বা কার্যকরী প্রতিবাদ লক্ষ্য করা যায় বরগুনায়। তৎকালীন মহকুমা প্রশাসক সিরাজউদ্দিন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সবাইকে নিয়ে গড়ে তোলে প্রতিরোধ। সামরিক সরকার ঘোষিত হয়েছে, বঙ্গবন্ধু নেই, এর প্রতিরোধ করার অর্থ হলো জীবন উৎসর্গ করা। আমার ঠিক এই সেন্টেন্সটাই মুখ থেকে বেরিয়ে আসলো
দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ। কেন্দ্রীয় সরকার মার্শাল এবং কারফিউ জারি করছে। এই কারফিউ সামরিক আইন উপেক্ষা করে আমরা ওখানে প্রতিরোধ গড়ে তুলি এবং শুধু বরগুনা না, আমার অধীনে 5টি থানা ছিল। 5ও থানায় নেতাকর্মীরা বিদ্রোহ করে এবং আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেই। তখন তো আর এই ছিল না, চিকা মারা যেটাকে বলে, এটা ছিল। আমরা মিছিল করেছি, সর্বপ্রথম বাংলাদেশের বিরুদ্ধে আমরা মিছিল করেছি এবং আমরা মানুষকে সংগঠিত করার জন্য কলেজে আমরা ছাত্রদেরকে নিয়ে, তৎকালীন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এদেরকে নিয়ে আমরা সভা করেছি। সে সময় আমরা খেয়াল করি বাংলাদেশের কোথা থেকে কোনো প্রতিরোধ আসছে কি আসছে না, সেটা খেয়াল না করে আমরা আবার এসডিপিও এবং রক্ষী বাহিনীর লিডারদের সাথে আমরা বৈঠক করলাম। বৈঠক করার পর তারা বলল যে আমরা আপনাদের অস্ত্র দিয়ে দিলাম, আপনারা প্রতিরোধ করেন, আমাদের কোনো আপত্তি নেই। ওরাও আমাদের সাথে সামিল হলো। তখন এই সাহস পেয়ে আমরা সাথে সাথে বরগুনাতে মিছিল নেমালাম। মিছিলে অসংখ্য লোক হইল। ফাঁসির হুকুম মাথায় নিয়ে যে বঙ্গবন্ধু জাতিকে ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, সেই বঙ্গবন্ধুর জন্য আমরা কিছু করব না, তখন আমাদের মৃত্যুর ভয় ছিল না। যদি রাইফেল পেতাম, যদি নির্দেশ পেতাম কারো এখানকার কোন নেতৃত্বের, আমরা ঠিকই তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতাম। 1975-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি এক ঘূর্ণিপাকে হারিয়ে যায় অন্ধকারে দীর্ঘ সময়ের জন্য। এ সময় চলে ক্ষমতা দখল আর পাল্টা দখলের মহড়া। দেশের রাজনীতিতে ফিরতে শুরু করে 1971 সালের পরাজিত অপশক্তি। সামরিক ছাউনি আর বঙ্গভবনের 2-1 কক্ষেই ঘুরপাক খেতে থাকে রাজনীতির কক্ষপথ। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের পরবর্তী দীর্ঘ 21 বছরেও কোনো বিচার কাজই শুরু হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই দেশে হত্যা, কু আর অবৈধ ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়। সে বছরের 3 নভেম্বর কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। 1975 সালের 26 সেপ্টেম্বর রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। বন্ধ হয়ে যায় হত্যাকাণ্ডের বিচারের পথ। দেশে বিদেশে চাকুরি দিয়ে সেই খুনিদের পুরস্কৃতও করা হয় পরবর্তী সময়ে। পৃথিবীর কোনো দেশে এই ঘটনা ঘটেনি যে জাতির পিতাকে হত্যা করার পরে অন্য একটা পার্টি এসে আবার সম্পূর্ণ সুযোগ সুবিধা, সম্পূর্ণ রকম রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এই হত্যাকারীদের দিয়েছে। বীরের মর্যাদা দেওয়ার মতন একটা অবস্থা। তাদেরকে বিদেশে চাকরি দেওয়া হয়েছে, এম্বাসিগুলিতে। এই জেল মার্ডার কেস যখন আমরা কন্ডাক্ট করি, পরিচালনা করি, তখন এটা সাক্ষী শমশের মোবিন চৌধুরী নিজে সাক্ষী দিয়েছেন এই মামলায় এবং নিজেই বলেছেন যে তাকে পাঠানো হয়েছিল এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে দেওয়ার জন্য। কীরকম জামাই আদর, যে খুন করে পালিয়েছে, অন্য দেশে আশ্রয় নিয়েছে, সেখানেই তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া। 1996 সালে দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ, বাতিল করে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। 1996 সালের 2 অক্টোবর ধানমন্ডি থানায় মামলার এজাহার দায়ের করা হয়। আর 20 জানুয়ারি 1997 সালে গ্রেফতার করা আসামিদের আদালতে হাজির করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ এজলাসে শুরু হয় বিচার কার্য। এরপর একে একে অভিযোগ গঠন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে 1998 সালের 8 নভেম্বর মহানগর দায়রা জজ 15 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শুরু হয় হাইকোর্টে। 2000 সালে এই মামলার বিচার শুরু হলো হাইকোর্টে এবং শেষ হলো এবং 2 জন বিচারপতি
দুটো বিভক্ত রায় দিলেন। দেওয়াতে আপনার এই মামলা গেল তৃতীয় বিচারপতির কাছে। তৃতীয় বিচারপতি, আমি যদি ভুল না করে থাকি, 30শে এপ্রিল 2001 সালে এই মামলার রায় দিলেন। তারপরে ওরা আপিল বিভাগে গেল। আপিল বিভাগে আমরা মার্চ 2002 সালের শেষ চেষ্টা করেছি। তখনকার যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেছিলেন কয়েকজন বিচারপতি আপনার বিব্রত সেই জন্য, কিন্তু সেই বিচারপতিরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানিয়েছেন যে বিব্রত ছিলেন না। তারপরে বিএনপি আমলে বহুবার অনুরোধ করার পরেও এই বিচারটা করার জন্য যে যতজন বিচারপতি প্রয়োজন ছিল সেই বিচারপতি আপিল বিভাগে ছিল না। তখন আপনার মওদুদ আহমেদ সাহেব আইনমন্ত্রী ছিলেন, তাকে অনুরোধ করেছি আমি ব্যক্তিগতভাবে যে এটা সংবিধানে নিয়ম আছে যে 2 জন বিচারপতি দিয়ে হাইকোর্ট থেকে অ্যাডিশনাল দিয়ে রাষ্ট্রপতি এই মামলা শোনাতে পারতেন, এই বিধান সংবিধানে আছে। কিন্তু এই অনুরোধ সত্ত্বেও এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অবশেষে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার লিভ টু অ্যাপিলের অনুমতি দেয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার শুরু হয় মামলার কার্যক্রম। 27 জানুয়ারি গভীর রাতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারীদের মধ্যে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান আর AKM মহিউদ্দিনের ফাঁসির রায় কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও 6 খুনি এখনো বিভিন্ন দেশে পালিয়ে আছে। তাদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা এখন সময়ের দাবি। শরীফুল হক ডালিম এবং আব্দুর রশিদ এরা লিবিয়াতে কোনো কোনো সময় থাকতো, কোনো কোনো সময় পাকিস্তানে থাকতো। এখন এই মুহূর্তে আর খবর আমরা পাচ্ছি না তারা কোথায় আছে। আর মুসলিউদ্দিন, আব্দুল মাজেদ এই দুজনের সম্বন্ধে একটা ধারণা হচ্ছে যে ওরা ভারতে থাকতে পারে। তো ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে এই ব্যাপারে এবং প্রচেষ্টা চালানো হচ্ছে। আর যে দুজনের সম্বন্ধে স্পষ্টভাবে জানা গেছে, নূর চৌধুরী উনি কানাডাতে আছেন, তো কানাডাতে সরকার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে, তারা চেষ্টা চালাচ্ছেন। আর রাশেদ চৌধুরীর ব্যাপারেও একই রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডে জাতীয়ভাবে জড়িতদের বিচার তো হলো, কিন্তু আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও শুনতে পাই, আর সে বিষয়ে তদন্তও এখন সময়ের আরও একটি দাবি। যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলো, কিছু খুনির দণ্ড কার্যকর করা হলো, কিন্তু একটি বিষয় অনালোচিত রয়ে গেছে যে দেশের বাইরে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা ছিল অনেক ইঙ্গিত এসেছে, কিন্তু সুনির্দিষ্ট করে তো কাউকে দায়ী করা হয়নি। কিন্তু দায়িত্ব করতে হবে একদিন না একদিন, ইতিহাস তো তাই চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংশ্লিষ্টতা লরেন্স লিপসুল সহ অনেকে ইঙ্গিত করেছিলেন, সেই বিষয়ে কিন্তু বিষয়টি তাদের সম্পৃক্ততা এখনো সরাসরি দালিলিকভাবে প্রমাণিত সেটা বলা যাবে না, সেটা দেখা যায় না। বঙ্গবন্ধুকে হত্যা করা হোক এবং বঙ্গবন্ধু নিহত হন, এটা একটা বিশেষ দেশ চাইতো। এটা তারা কোনো লুকোচুরি এটা নিয়ে করতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ধরার মতন ক্ষমতা আমাদের নাই। লেটস বি রিয়েলিস্টিক অ্যাবাউট ইট। তাদেরকে ধরার মতন ক্ষমতা আমার নাই। কিন্তু আমি মনে করি, আমার অভিজ্ঞতা, আমার অত্যন্ত ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে যেটা, যে দেখেন কোনো পাপই কিন্তু আপনার ছাড়া যায় না, শাস্তি হওয়া ছাড়া যায় না।
বিশ্বের জঘন্যতম ও নৃশংস এই হত্যাকাণ্ডের দীর্ঘ ৩৪ বছর পর বিচারের রায় কার্যকর করা হয়। খুনিদের বিচার হওয়ায় সারা দেশে আনন্দের বন্যা বয়ে যায়। বাংলাদেশ আমার বাংলাদেশ, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ